আকাশবাণী মৈত্রী। অতিথি কবি ও সাহিত্যিক জীবনানন্দ দাশের জীবন ও অবদান নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন গৌতম মিত্র। আজ তিনি অতিথি। তার সঙ্গে কথা বলেছেন ড মানস প্রতিম দাস। আজ শুনবেন প্রথম পর্ব। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান অতিথিতে। অতিথি আপনাদের সামনে শুধু একজন বিশিষ্ট মানুষকে নিয়ে আসে তাই নয়, অতিথি ইতিহাস নিয়ে আসে। অতিথি আমাদের জানা বোঝার বিস্তারকে সঙ্গে নিয়ে আসে, গভীরতাকে নিয়ে আসে, এবং অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সেই গভীরতা বা বিস্তার ছাড়া আমাদের এই জগৎ সম্পর্কে যে ধারণা সেটা কত অসম্পূর্ণ। যাই হোক, গৌরচন্দ্রিকা না বাড়িয়ে আজকের অতিথির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তিনি গৌতম মিত্র। তাকে সবাই চেনেন জীবনানন্দের জীবনের যে ইতিহাস তার অনুসন্ধানকারী হিসেবে। তার মানে কি এই যে জীবনানন্দের জীবন সম্পর্কে কিছু লেখা হয়নি, তিনি প্রথম করছেন তা নয়। সেখানেও যাব আমরা, সেখানেও আসবেন একজন অসামান্য মানুষ যার নাম ভূমেন গুহ। তার কথাও তিনি বলবেন। কিন্তু বর্তমানে কেন, গত প্রায় 3 দশক ধরে তিনি নিরলস চর্চা করে চলেছেন জীবনানন্দকে জানার জন্য, বোঝার জন্য, তার সম্পর্কে মানুষকে জানানোর জন্য। স্বাগত জানাই গৌতম মিত্রকে। নমস্কার। আমরা কোথা থেকে শুরু করব এটা কিন্তু একটা বেশ ধন্দের ব্যাপার। জীবনানন্দের কবিতা লেখার হাতেখড়ি থেকে বুদ্ধদেব বসুর সঙ্গে তার সম্পর্ক দিয়ে, একটা সময় হতাশা থেকে তিনি কি করবেন ভেবেছিলেন তাই দিয়ে, এরকম অনেক কিছু হতে পারে। কিন্তু আজকের দিনে ফেসবুকটা তো সবার চোখে পড়ে। আপনার টাইমলাইনে হঠাৎ চোখে পড়ল যে আপনি জীবনানন্দের প্রিয়তমা বা প্রিয় যাই বলি না কেন, সেই রকম একজনের কথা সামনে এনেছেন। আমরা যদি সেটা দিয়ে শুরু করতে পারি। শোভনার কথা বলছেন? তাই বলছি। আচ্ছা, আসলে আমরা যখন ডাডি নিয়ে কাজ শুরু করি, আমি এবং ভূমেন গুহ, তখন একটা নাম আমরা বারবার করে ঘুরে ফিরে ডায়েরিতে আমরা পাই, ফিরে ফিরে আসছিল সেই নামটা। সেই নামটা হচ্ছে, নাম নয়, একটি অক্ষর, সেটি হচ্ছে ওয়াই। বুঝতে পারছিলাম যে ওয়াই নামটি, সেটি খুব গুরুত্বপূর্ণ জীবনানন্দ দাশের জীবনে, কেননা ওনার অনেক লেখার পেছনে এই ওয়াই রয়ে গেছে এবং বিভিন্নভাবে ওয়াইয়ের কথা প্রসঙ্গ এসছে তার ডায়েরিতে বিভিন্ন সূত্রে। এবং ওয়াই যে খুব দূরের কেউ নয়, তাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ হবেন সেটাও আমরা টের পাচ্ছিলাম, কিন্তু ঠিক নির্দিষ্ট করে ওয়াই কে সেটা আমরা পাচ্ছিলাম। এবং ভূমেন্দ্র গুহ সম্পাদনায় যখন বিভাব বেরোলো এবং সেখানে যখন ডায়েরির কিছুটা অংশ বেরোলো, সেখানে আমরা দেখতে পাই যে ওয়াইকে আমরা খুঁজে পাইনি, সেইভাবেই আমরা সেটা প্রকাশিত হয়েছিল। একেবারে গোয়েন্দা গল্পের মতো, একদম গোয়েন্দা গল্পের মতো। পরবর্তীকালে জ্যোৎস্না দাশগুপ্ত, এই মহিলা আমাদেরকে খুব সাহায্য করেছেন। আমরা যখন ওনার সঙ্গে দেখা করেছি তখন প্রায় 90 তো পেরিয়ে গেছেনি। ওনার স্মৃতিশক্তি খুব প্রখর ছিল। 9 বোন ছিলেন ওনারা। তো এক বোনের নাম হচ্ছে শোভনা এবং তার ডাকনাম হচ্ছে বেবি। আমরা তো লাফিয়ে উঠেছি আর কি, বেবি। ঠিকই বলেছেন আপনি, যে গোয়েন্দা গল্পের মতোই ব্যাপার। কেননা যখন উনি লাবণ্যর নাম লিখছেন, হ্যাঁ, তখন উনি লিখছেন এল বা ল্যাব, এইভাবে লিখছেন আর কি। লাবণ্যর LAB, ল্যাব লিখে এইভাবে লিখছেন, হ্যাঁ, বা লাবু লিখছেন। কিন্তু যখন প্রেমিকার নাম লিখছেন তখন কিন্তু উনি মানে শুধু বেবিও লিখছেন না, উনি লিখছেন বিও লিখছেন না, উনি লিখছেন ওয়াই, মানে শেষ অক্ষর, মানে ডাকনামের শেষ অক্ষরটা ওয়াই। রানীকুঠিতে বাড়ি ছিল শোভনার। তো আমরা গিয়ে হাজির হলাম একদিন শোভনার বাড়িতে। আমরা যেটা ভেবেছিলাম, আমি এবং ভূমেন্দ্র যেটা ভেবেছিলাম, সত্যি তাই। এই শোভনাই হচ্ছেন বেবি বা ওয়াই, জীবনানন্দ দাশের কাকা, অতুলানন্দ দাশের কন্যা। তার মানে জ্যোৎস্না এবং শোভনা হচ্ছে তারা দুজন, তার মানে বোন আর কি। তাদের বাবা হচ্ছেন অতুলানন্দ দাশ। তো এইভাবে শোভনার সঙ্গে আমাদের পরিচয়। তখন শোভনার বয়সে অনেকটাই, 90 পেরিয়ে গেছে। হ্যাঁ, এটা তো অনুসন্ধানের পর্ব। কিন্তু তারপরে যেটা জানলেন আপনারা, হ্যাঁ, যে জীবনানন্দের সঙ্গে শোভনার যোগাযোগটা কোথা থেকে শুরু হয়। 1926 ডায়েরিতে আমরা দেখতে পাই শোভনার কথা সেখানে আছে, মানে ওয়াই বা বেবির কথা আছে সেখানে। কিন্তু জ্যোৎস্না আমাদেরকে বলেছিলেন যে পুজোতে সব ভাই বোনরা এক হতেন, তখন এখানে খুব হই হই হতো। তো দাদা তো মানে মিলু, তার ডাকনাম ছিল মিলু, যে মিলুদা তো কোনো কথাই বলতো না। উনি একটা কোনায় চেয়ারের মধ্যে বসে উনি শুধু বই পড়তেন, আর আমরা ভাই বোনরা খেলাধুলো করতাম আর কি। তখন থেকে কিন্তু সূত্রপাত আমরা ডায়েরি থেকে টের পাই। তখন তো বয়স খুবই কম, 1926 জীবনানন্দ দাশের বয়স, বিয়ে হয়নি তখন, 27 বছর বয়স, এবং শোভনার বয়স 12-13 বছর বয়স হবে। সেখান থেকে সূত্রপাত।
যেটা ঘটলো 1929-এ জীবনানন্দ দাশ ব্যবসা করবেন এই ভেবে উনি আসামে রওনা দিয়েছিলেন আর কি। বরিশাল থেকে আসাম, ভাবুন আপনি রুটটা মানে কতটাই পেরিয়ে উনি ওখানে গেলেন। অতুলানন্দ দাস ফরেস্টের মানে বড় অফিসার ছিলেন আর কি উনি, তো ওখানে উনি ছিলেন বেশ কিছুদিন, মানে 4-5 মাস ছিলেন উনি ওখানে। তখন একটা সম্পর্ক তৈরি হয় এই সূত্রপাত আর কি। ডিব্রুগড় শহরটা হচ্ছে মানে ডিব্রু নদীর তীরে সে সময় ছিল। পরবর্তীকালে ভূমিকম্পে সেই গতিপথ বদলে গেলে সেটা এখন আর সেটার অস্তিত্ব নেই সেইভাবে, কিন্তু একটা সময় ডিব্রু নদীর তীরেই ডিব্রুগড়, তার থেকেই ডিব্রুগড় নামটা হয়েছিল। ডিব্রু নদীর তীরে আমরা অনেক হেঁটেছি ইত্যাদি ব্যাপারে এরকম অনুষঙ্গে কবিতা উনি লিখেছেন। আরও সরাসরি নয় অনুষঙ্গ আছে, এবং ডায়েরিতে তো আছেই, ডায়েরিতে খুব সরাসরি আছে, খুবই সরাসরি আছে যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, খুব ইন্টিমেট রিলেশন যেটাকে বলি আমরা। শোভনা নিয়ে আমরা যদি গোটা পর্ব নিবেদন করে ফেলি তাহলে শোভনা হবে না, সেই জন্য আমরা আরেকটু সংক্ষেপিত করে আনতে চাই এই জায়গায় যে শোভনার সঙ্গে এই সম্পর্ক কি তার সারা জীবন ধরে ছিল, চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। আসলে যেটা জীবনানন্দ দাশের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে প্রেম হচ্ছে মূল চালিকা শক্তি, এবং জীবনানন্দ দাশের কবিতায় সরাসরি লিবিডো আছে, লিবিডোর প্রয়োগ আছে, উনি নিজেও করেছেন লিবিডোর প্রয়োগ। কিন্তু আমার যেটা মনে হয় যে ওনার ক্ষেত্রে মানে খুব বেশি প্যাসিভ আর কি, মানে খুব অ্যাক্টিভ নয় কোনো ব্যাপারে। ওনার জীবনে যে প্রেমগুলো এসছে আর কি, আরও পরেও কোনো প্রেমেই কিন্তু জীবনানন্দ দাশ কিন্তু খুব অ্যাক্টিভ রোল প্লে করেননি আর কি, আমি সেটা বলতে চাইছি। যতটা এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই তাই, মানে শোভনার ক্ষেত্রেও কিন্তু উনি একতরফাই প্রায় বলা যেতে পারে, অনেকটাই একতরফা ওনার প্রেমটা ছিল। শোভনার থেকে নিশ্চয়ই সায় ছিল, কিন্তু ততটা নয়। এবং সামাজিক একটা বিধিনিষেধ ছিল, সেটা একটা খুব বড় জায়গা একটা। তো সব মিলিয়ে আমি বলতে চাইছি যে জীবনানন্দ দাশের মূল চালিকা শক্তি কিন্তু প্রেম। যেমন আমরা জানি যে মানে বেয়াত্রিচের সঙ্গে দান্তের দেখা খুবই কম সময়ের জন্য হয়েছিল, খুব কম বয়সে মারাও যায় বেয়াত্রিচে, কিন্তু আজীবন দান্তে মানে তাকে নিয়ে ভেবেছেন এবং তার সমস্ত লেখা যাবতীয় মানে বেয়াত্রিচে। এবং আমরা জানি যে তার কবিতার মধ্যে বেয়াত্রিচে একটি চরিত্র, এবং নিউ লাইফ বলে যে প্রথম যে তার বইটি, সেখানে বেয়াত্রিচে তার কেন্দ্র আর কি। তো না, কিন্তু এই জায়গাটায় আমরা যদি এভাবে জানতে চাই জীবনানন্দের ক্ষেত্রে, তাহলে শোভনা একমাত্র নন আপনি বলছেন? না, একমাত্র নন না, অন্তত 5-6 জন। আর কারো কথা বলতে চাইবেন? যেমন ওনার মামাতো বোন ছিলেন, ডাকনাম ছিল খুন্টি, হ্যাঁ, তো খুন্টির সঙ্গে একটা সম্পর্ক ছিল, এবং শালি ছোটু বলে তার ডাকনাম ছোটু ছিল। আমি বলছি না যে সরাসরি কোনো সম্পর্কের কথা বলছি না, কিন্তু নানারকম ইঙ্গিত আছে। এবং বেশ কিছু এটা আমাদের ভবেন্দ্র গুহ বলতেন আর কি, যে বেশ মানে ওই ব্রাহ্ম সমাজের কিছু মহিলার সঙ্গে ওনার, জলপাইহাটি যদি পড়েন আপনারা দেখবেন যে এমন একটা শ্রেণীর মহিলাদের কথা আছে সেখানে, যে তাদেরকে না দেখলে, কাছে থেকে না দেখলে তাদের কথা লেখা যায় না আর কি, মানে এটা সম্ভব না আর কি। জীবনানন্দ দাশের সব লেখাই কিন্তু মানে আত্মজীবনীমূলক, এবং তার নিজের জীবন বাজি রেখে লেখা, মানে প্রত্যেকটা লেখাই সেরকমভাবে লিখেছেন। সেই অর্থে সলিল চৌধুরীর আত্মজীবনীতেও পাই যে তিনি তার আসামের যে প্রেম কথা সেটা বর্ণনা করেছেন একটা সময়, পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। যাই হোক, আমরা এখানে সীমিত না থেকে আমরা আরেকটু যদি এগিয়ে যাই, সবসময় প্রেরণাটা নারীর কাছ থেকেই আসতে হবে কবির এমন নয়, অনেক কিছু হতে পারে। এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো খুবই মানে এমন নয় যে এটাই শেষ কথা, মানে এরপরেও গবেষণা হতে পারে, এরপরেও অনুসন্ধান হতে পারে। মনীন্দ্রগুপ্ত একটা লেখা আছে রবীন্দ্রনাথকে নিয়ে, সেখানে মনীন্দ্রগুপ্ত বলেছিলেন যে মানে রবীন্দ্রনাথের সমস্ত লেখার মূল জায়গাটা ছিল কিন্তু এটা, কিন্তু এক নারী বা যাই বলি না কেন, এই যে ভেতরের একটা যে সব কিছুর প্রতি আগ্রহ, এটা কিন্তু আগ্রহটা তৈরি হয় কিন্তু এখান থেকেই তৈরি হয়, কিন্তু সব কিছুর প্রতি তার একটা প্রচণ্ড একটা আগ্রহ, এবং প্রচণ্ড জীবনমুখী এই মানুষগুলো হয় আর কি। অনেকেই বলেন যে জীবনানন্দ দাশ নির্জনতম কবি বা প্রকৃতির কবি, তা নয়। জীবনানন্দ দাশের ডায়েরি পড়লে টের পাওয়া যায়, বা কবিতার মধ্যে টের পাওয়া যায় যে মানুষজন এমনভাবে এসছে, এবং এমন সাধারণ সমস্ত মানুষ, প্রান্তিক মানুষদের কথা বারবার করে এমনভাবে এসছে, আমরা অবাক হয়ে যায় যে এত খুঁটিয়ে প্রত্যেকটা মানুষের চলা, হাঁটা চলা, সমস্ত তাদের কথাবার্তা, সমস্ত কিছু সে লক্ষ্য করতেন, এবং সেইভাবে উনি লিখতেন। উনি জাস্ট তার জীবনযাপনটাকে উনি লেখার মধ্যে তুলে এনেছেন, এটা আমার মনে হয়েছে। তো বেশ, আমরা নয় আবার ফিরবো এখানে, একটা জায়গায় আসি। কথায় কথায় ভূমেন্দ্র গুহর কথা উঠে আসছে। ভূমেন্দ্র গুহ, আমরা জানি জীবনানন্দকে আমাদের সামনে আরও বিস্তারে পরিচিত করিয়ে দেওয়ার ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করে। অবশ্যই ভূমেন্দ্র গুহ না থাকলে আজকের যে জীবনানন্দ দাশকে আমরা পাই, মানে মৃত্যু পরবর্তী যে আমরা জীবনানন্দ দাশকে পাই, সেই মাল্যবান থেকে শুরু করে, হ্যাঁ,
আমরা পেতাম না। এটা আমি একদম স্বীকার করছি, আমি এবং নীরবে কাজ করেছেন। আমরা কেউ জানি না যে মানে মালওয়ান উনি কপি করেছেন বা উনি সতীর্থ উনি কপি করেছেন, এগুলো এই খবর আমরা কেউই রাখি না আমরা। কিন্তু আপনার সঙ্গে যোগাযোগটা কিভাবে হলো এবং আপনারা কিভাবে কাজটা শুরু করলেন একসঙ্গে? হ্যাঁ, বেশ মানে মজার বলবো না, কিন্তু একটা ঘটনাই বটে একটা। সেটা হচ্ছে যে আমার এক বন্ধু, তিনি আমাকে একদিন ফোন করে বললেন যে ভূপেন্দ্র গুহকে তো চেনেন। আমি বললাম যে তখন সদ্য এই বিবাহ পত্রিকা বেরিয়েছে 1999 সেই সময়টা, ঠিক পুজোর আগটা দিয়ে বা পুজোর সময় আর কি। আমি বললাম হ্যাঁ চিনি। আমি তো মানে তখন মানে বেশ খুব হয়ে পড়েছি আর কি, ভীষণ শিহরিত হয়েছি আর কি। বলছে বলুন তো কী ব্যাপার অনির্বাণ দা। উনি আমাকে বললেন যে এরকম বিমলদা দাস ডায়েরি নিয়ে উনি কাজ করছেন, কিন্তু সেইভাবে সাহায্য করবেন বলে কাউকে পাচ্ছেন না, তো আপনি যদি একটু ওনাকে সঙ্গে যোগাযোগ করেন আর কি। তো করে আমাকে ফোন নাম্বার দিলেন এবং ঠিকানা দিলেন। উনি তখন দরগা রোডে থাকতেন আর কি, দরগা রোডের একটা চেম্বারও ছিল তার ডাক্তারের। তা আমি গেলাম, যাওয়ার পরে ঠিক যেমন মানে খুব তুচ্ছ করে আমাকে বলে যে ও আপনি। তখন আমার বয়স খুবই কম ছিল, বললো যে আপনি। এবং ভূপেন গুহ নামটাই আমার কাছে একটা খুব ছিল, যে মানে আমি খুব শিহরিত হচ্ছিলাম যে এরকম একটা মানুষ যে এরকম একটা বড় কাজ করেছেন। তখন বিবাহ করছি, ফলে একটা অসম্ভব রোমাঞ্চিত ভিতর ছিলাম। সেই মানুষটা আমাকে বললেন যে ডায়েরিতে এই নামগুলো পাচ্ছি, এই লিস্ট ধরিয়ে দিলেন আমাকে উনি। বললেন যে দেখুন তো এই নামগুলো খুঁজে বের করতে পারেন কি না। কিছু এই সাংকেতিক নাম বা কিছু ব্যক্তি নাম, কিছু পত্রিকার নাম, নানা রকম রেফারেন্স। পরে শুনেছি যে মানে এই লিস্টে মানে অনেক হাত ফেরত হয়ে আমার কাছে এসছে আর কি। এর আগে অনেকেই গিয়েছিলেন এবং খুব মেজাজ ছিল। নামগুলোর মধ্যে মানে কি বিশেষ? হ্যাঁ, খুব রেয়ার কিছু পত্রিকার নাম, কিছু ব্যক্তির নাম, হ্যাঁ, যেগুলো মানে সচরাচর মানে এগুলো পাওয়াই যায় না এই সমস্ত রেফারেন্স নামগুলো। অনেক লাইব্রেরিতে নিয়মিত যেতাম আমি, কিছু সূত্র ছিল, সেই সূত্র ধরে আমি এগুলো খোঁজ শুরু করলাম এবং আমার জেদও চেপে গিয়েছিল যে উনি এইভাবে আমাকে তুচ্ছ করছেন। আচ্ছা, এই তুচ্ছতা ছিল বারবার বলছেন, তার মানে কি এইরকম যখন তিনি তালিকাটা আপনাকে না, উনি ধরেই নিয়েছিলেন যে আমি পারবো না এরকম। আমার মানে বয়স এবং কথাবার্তা বলে তো ওনার সেই ইয়েটা আসেনি আর কি, সেটাই বলতে চাইছি। কেননা উনি তো বারবার করে হতাশ হয়েছেন, অনেকেই চেষ্টা করেছেন, অনেকেই পারেননি। ভাবে যে এরকম একজন ব্যক্তি মানে আমি এমনি একটি মানুষ যে মানে ওনার সময়টা নষ্ট করছি আর কি, সেই হিসেবে আমার মনে হয় আমার। বেশ মিলন হলো, আলাপ হলো, হ্যাঁ, আমাদের সঙ্গে গল্প করছেন নানা রকম। এবং আমরা এমন কোনো দিন যায়নি প্রায় যে আমাদের যোগাযোগ হয়নি আর কি। হয় দেখা করেছি বা ফোনে কথা বলেছি, তখন তো ল্যান্ডফোন ছিল, ল্যান্ডে কথা বলেছি, বা আমরা কোনো জায়গায় ইন্টারভিউ নিতে যাচ্ছি বা কোনো কিছু সন্ধানে যাচ্ছি, অনেকের ইন্টারভিউ নিয়েছি আমরা। হ্যাঁ, তো সেই শুরু বলতে পারেন আর কি 2000 থেকে। আমরা জীবনানন্দই আবার ফিরে আসি। সেখানে আপনি কথায় কথায় বললেন যে তার কবিতার মধ্যে বহু জায়গার কথা বেশ আড়াল করে বলা আছে। আসামের কথা এলো, হয়তো আরো অনেক জায়গা আছে। আমরা যারা সেভাবে চিনিই না জীবনানন্দকে, বা আজকে শ্রোতাদের মধ্যেও অনেকে থাকতে পারেন যারা সেভাবে পাঠ করেন না তাকে, বা তার সম্পর্কে ইতিহাস সেভাবে জানেন না। আপনি একটু দু একটা উদাহরণ দিয়ে বলুন তো যে কোন কবিতায় কিরকম আড়াল দিয়ে কোন জায়গার কথা বলা আছে। যেমন ওই ক্যাম্পে কবিতায় যে মূল যে খসড়া কবিতা যেটা আমরা পাই, সেখানে আমরা দেখি যে সমস্ত অনুষঙ্গগুলো আসামের মানে ওই বিশেষ করে ডিব্রুগড় যে অঞ্চল, যে সেখানকার সমস্ত অনুষঙ্গগুলো উনি ব্যবহার করে। যেমন নাহরের জঙ্গল, আরও অনেক অনুষঙ্গগুলো আছে। কিন্তু পরবর্তীকালে যখন সেটা প্রকাশিত হয় তখন কিন্তু সমস্তগুলোকে উনি সযত্নে বাদ দিচ্ছেন। কিন্তু বাদ দিয়েও কিন্তু শেষ রক্ষা করতে পারেননি, মানে এটা বলতেই হবে। কেননা মানে এই কবিতাটা শনিবারের চিঠি খুব বাজেভাবে আক্রমণ করে জীবন দাসকে, এবং লিখে যে হৃদয়ের বোন শব্দটাকে ওরা কোট করেছিল, এবং ঘাই হরিণী, এই সমস্ত অনুষঙ্গগুলো থেকে মানে ওনারা খুবই এটাকে অশ্লীলতার দায়ে অভিযুক্ত করেছিলেন আর কি। মানে এই সম্পর্কটা কি শোভনার সঙ্গে সম্পর্ক নাকি? হ্যাঁ, একদমই তাই। এটা একটা লেখাও আমি আলাদা করে লিখেছিলাম যে মানে এই অনুষঙ্গগুলো আপনারা দেখবেন, মানে ক্যাম্পে কবিতার যে অনুষঙ্গগুলো আছে, হ্যাঁ, সেটা কিন্তু একদমই তাই। এবং আমরা শোভনাকে প্রশ্ন করেছিলাম যে যেহেতু ক্যাম্পে কবিতার মধ্যে শিকারের অনুষঙ্গ আছে, তো আমরা শোভনাকে প্রশ্ন করেছিলাম, মিলুদা যখন ডিব্রুগড় গিয়েছিল তখন কি আপনারা সবাই মিলে শিকারে গিয়েছিলেন? তখন শোভনা বলেছে যে হ্যাঁ, বাবা তো প্রায় শিকারে যেতেন, উনি যেহেতু ফরেস্টার ছিলেন। কিন্তু মিলুদা উনি এগুলো পছন্দ করতেন না, শিকার উনি পছন্দ করতেন না, উনি যাননি। তো আমি বললাম যে আপনি গিয়েছিলেন? বললো যে না, আমিও যাইনি, কেননা আমার শরীর ভালো ছিল না। তাহলে বাকি সবাই গিয়েছিল, মানে শুধু শোভনা এবং জীবনানন্দ দাস দুজনে বাড়িতে রয়ে গিয়েছিলেন আর কি রাতে। তো আপনি দেখুন অনুষঙ্গগুলো যদি আপনি দেখেন যে এখানে বনের ধারে আমি ক্যাম্প পাতিয়েছি ইত্যাদি ব্যাপার, এবং পরবর্তীকালে যে অনুষঙ্গগুলো আছে সেই রাতেই এমন কিছু ঘটেছিল। মানে ডায়েরির ইয়েতেই বলছি আমি, এমন নয় যে আমি এই কথাগুলো বানিয়ে বলছি, এমন নয়। ডায়েরিতে লেখা আছে, ডায়েরিগুলো প্রকাশিত হয়েছে, আপনারা দেখবেন মিলিয়ে, সেখানে কিন্তু সরাসরি আছে এই ব্যাপারগুলো, যে একটা তাদের মধ্যে মানে খুব গভীর একটা সম্পর্ক হয়েছিল, সেই জায়গা থেকে বলছি।
ক্যাম্পে কবিতার মধ্যে সেই কথাই আছে, বারবার করে সেই কথাই বলছে, এবং শিকার এবং শিকারীর কথা বলছেন। পরে উনি এটাকে জীবনানন্দ দাশ সেই দুবারই বোধহয় জীবনে বোধহয় ওনার কবিতার পক্ষে মানে ওই কাউন্টার করে কিছু বলেছেন, সেখানে ওই ক্যাম্পে কবিতার ক্ষেত্রে সেটা ঘটেছে। উনি বলেছেন যে এটা শিকার ও শিকারীর গল্প। আসলে আমার যেটা মনে হয় যে শিকার এবং শিকারী, শিকার তো অসহায় বটেই, শিকার অসহায়, তাকে শিকার করা হচ্ছে, কিন্তু শিকারীও কিন্তু সমানভাবে, যে আমাদের যে সেলফিশ জিন বলি বা আমরা যাই বলি না কেন, আমরা অসহায়ভাবে আমরা স্বীকার করি, আমরা মানে একজন শিকারীও সেই অসহায়, সে এই অসহায়ত্বের কথাই জীবনানন্দ সেই কথা লিখছেন, যে আমি এই কবিতার মধ্যে সেই অসহায়ত্বের সুর আছে আর কি। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি অতিথি অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি জীবনানন্দ গবেষক, জীবনানন্দের ইতিহাসকার গৌতম মিত্র। আমরা কথা বলতে বলতে হয়তো আপনারা আমাদের দোষ দিতে পারেন, হয়তো কোনো একটা দিকে ঘেঁষে চলতে শুরু করেছি, হয়তো এই ক্যাম্পে কবিতা, হয়তো শোভনাকে নিয়ে আলোচনা, একটা দিকে আমরা প্রবাহিত হয়ে গেছি। তবে সেটা অসঙ্গত নয়, এবং যেভাবে ডায়েরি খুঁজে প্রমাণ সংগ্রহ করে সেটার সঙ্গে কবিতার ছত্র ছবি, কবিতার শব্দবন্ধকে মিলিয়ে ইতিহাসকার নির্মাণ করেছেন, সেটাও জানার একটা বিষয়, আগ্রহের বিষয়। ক্যাম্পে কবিতা বললেন, আর কোনো কবিতার কথা যেটার মধ্যে নারী হয়তো নেই? দেখুন, একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বিটুইন দ্য লাইন, মানে দুটো শব্দের মধ্যবর্তী যে শূন্যতা, সেটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। কেননা একজন লেখক কিন্তু সবসময় নিজেকে এডিট করতে করতে যান, আমি কি লিখবো এবং কি লিখবো না, এবং একজন প্রকৃত ক্রিটিকের কাজ কিন্তু সেই না লেখা কথাগুলোকে খুঁজে বের করে। এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, এটা আমি এরকম মতে আমি বিশ্বাস করি। তো সেই ক্ষেত্রে জীবনানন্দ দাশের ক্ষেত্রে সেটা কিন্তু বারবার ঘটেছে। কিন্তু যেমন মনে করুন খুব বিখ্যাত কবিতা যে ধানসিঁড়ি, যে অনুষঙ্গে আমরা ধানসিঁড়ি শব্দটা আসে আমাদের, যে ধানসিঁড়ি নদীর তীরে, মূল পাণ্ডুলিপিতে কিন্তু সেটা কিন্তু ধানসিঁড়ি ছিল না, সেটা ছিল আপনার ইছামতি। যে কলমের এক আচরণে ইছামতিকে উনি কেটে উনি ধানসিঁড়ি করলেন। এই যে একটা ভৌগোলিক উনি সহজেই করতেন। একটা কবিতার মধ্যে আপনারা অবাক হয়ে যাবেন, একটা শব্দ তার উপরে উনি 10টা শব্দ দিয়ে উনি চাপিয়েছেন উনি সেখানে। সেই ক্ষেত্রে এই যে ক্যারি করতে পারে, মানে যে কোনো একটা শব্দই উনি কিন্তু শেষ পর্যন্ত নিয়ে কবিতাটাকে প্রকাশ করতে পারেন উনি। এবং সেই ক্ষেত্রে আমাদের প্রকাশ করতে খুব অসুবিধা হয়েছে যে কোন কবিতাটা আমরা নেব। সেই ক্ষেত্রে আমরা জীবনানন্দ দাশের দেখানো পথেই আমরা নিয়েছি। সেটা হচ্ছে যে জীবনানন্দ দাশ প্রথম একটা লিখলেন ব্যাবিলন, তার উপরে লিখলেন কলকাতা, তার উপরে লিখলেন প্যারিস, বা এরকম করে করে শব্দ লিখছেন উনি শেষ যে শব্দটা লিখছেন সেই শব্দটা উনি মোটামুটিভাবে এটাই উনি ফলো করতেন, যে শেষ শব্দটা মানে যেটা মানে ওপরে সব থেকে ওপরে যে শব্দটা আছে। সব ক্ষেত্রে বলছি না যে 8টা বা 10টা শব্দ থাকতো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তা হয়েছে, এবং সেখানে আমরা শেষ শব্দটাকে আমরা নির্বাচন করেছি। যখন বই প্রকাশিত হচ্ছে সেই বিকল্প শব্দগুলো আমরা সেখানে রেখেছি। আমরা এইভাবে কাজ করেছি। খুব কঠিন, জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করা খুব কঠিন। কবিকে জানার জন্য যে অনুসন্ধানের পর্ব, সেটা বিস্তৃত হতে পারে এবং খুব আকর্ষণীয় হতে পারে। জীবনানন্দকে জানতে গিয়ে যেরকম আপনি আনন্দ বোধ করেছেন, একটা উত্তেজনা বোধ করেছেন, এমন পৃথিবীর ইতিহাসে তো আছেই বিভিন্ন কবিকে। হ্যাঁ, আছে তো। সেরকম কিছুর সঙ্গে যদি পরিচয় করিয়ে দেন। রিলকে আমরা জানি, আমরা রিলকের দৈনৈলজি যে বিখ্যাত কবিতা, সেটা কিভাবে লেখা আমরা সবাই জানি, যে ওনার এক বন্ধু সেই দুর্গে তাকে থাকতে দিয়েছিলেন, এবং কবিতা লিখতে পারছিলেন না তিনি। হঠাৎ করে সেই সামনে সমুদ্র, পাহাড়ের উপরে সেই দুর্গ, তো সেখানে উনি পায়চারি করছিলেন। হঠাৎ যেন শুনতে পেলেন যে নিচে থেকে মানে কিছু শব্দ ভেসে আসছে, এটা ওনার মনে হলো, এবং তারপরে উনি পরপর করে 2 বা 3টে কবিতা লিখলেন, সেই বা 4টে কবিতা লিখলেন। পরবর্তীকালে 9টা কবিতা মোট দৈনৈলজিতে, সেগুলোকে শেষ করলেন। তো এরকম প্রেরণার জায়গা। বোদলেয়ারের কথা যদি বলিস, একদমই তাই। বোদলেয়ারের ডায়েরি আমরা যদি পড়ি, হ্যাঁ, ডায়েরি বা জার্নাল যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাই কাফকার কথা আমরা সবাই জানি, তার ব্যক্তি জীবন কেমন ছিলেন। বা দস্তয়েভস্কির কথা যদি আমরা বলি, আপনি অবশ্য কবির কথা বলেছেন, তো আমি একটু ইয়ে করে বলছি, আমি স্বাধীনতা নিয়েই বলছি যে দস্তয়েভস্কির ক্ষেত্রেও তো একই ঘটেছিল। কেননা ওনার জীবনটাই প্রায় বাজি রেখে উনি, এবং সেই ক্ষেত্রে যদি আপনি তার লেখাতে যদি পৌঁছতে চান, তার জীবনটাও কিন্তু জরুরি, জানা জরুরি। আমি ঠিক এই কারণে প্রশ্নটা করেছিলাম যে ইতিহাসকারেরও একটা ইতিহাস থাকে একদম, মানে কোন উদাহরণগুলো দেখে তিনি প্রাণিত হয়েছেন, এরকম কাজটা করা যায়, করে একটা কিছু জায়গায় পৌঁছানো যায়। আমি এইটাই জানতে চাইছি। হ্যাঁ, দেখুন, জীবনানন্দ দাশের পড়াশোনার ব্যাপারটা যে কি গভীর এবং কি বিশাল ছিল, সেটা মানে বোঝানো যাবে না বলে। হ্যাঁ, পরবর্তীকালে ডায়েরিগুলো বেরোবে, তখন সবাই আমরা দেখতে পাবো, আমরা জানতে পারবো যে উনি কাফকার যে ট্রায়াল, উনি তো ট্রায়াল পড়েননি ধরেই নিতে পারি। মানে পড়েননি বলতে আমি বলছি যে মানে মূল ভাষায় তো পড়েননি, কিন্তু উনি যখন ট্রায়াল লেখা হচ্ছে, মূল ভাষায় লেখা হয়ে গেছে কিন্তু ইংরেজিতে অনুবাদ হয়নি। যদি আমি ধরে নিই যে উনি জার্মান ভাষা জানেন না, উনি পড়েননি,
কিন্তু কিভাবে কলকাতায় বসে, যে কোনো দিন বাইরে যায়নি, মানে ভারতবর্ষের বাইরে কোনো দিন পা রাখেননি, কিভাবে ট্রায়ালের যে প্লট, কীভাবে উনি সেই প্লটের কথা উনি লিখছেন যে আমার দরজায় করার নাড়ছে একজন এসে এবং আমাকে ধরে নিয়ে যাচ্ছে ইত্যাদি ব্যাপার, আমার বিচার হবে, আমি জানি না আমি কী করেছি ইত্যাদি ব্যাপার। এই যে মিল, এটা আমার মনে হয় যে পড়ে এবং না পড়েও কিন্তু এটা হয়। কিন্তু একটা কথা উনি ভূমেন্দ্রকে বলেছিলেন যে আমি যে ছোটোবেলা থেকে আমি যে আবহাওয়াতে বড় হয়েছি, এই কথাটাই বলেছিলেন কোট আনকোট, যে আমি যে আবহাওয়াতে বড় হয়েছি সেখানে কিন্তু বিদেশি কবিরাই শ্বাস প্রশ্বাস নিতেন কিন্তু সেই আবহাওয়াতে। এডগার এলেন পোর সঙ্গে বনলতা সেনের মিল ইত্যাদি ব্যাপারগুলো, যে কথাগুলো যে বলেন যে অনেকে, যে টু হেলেন যে কবিতার সঙ্গে, তো সেগুলো কিন্তু হয়ে যায়। এবং জীবনানন্দ দাশ কিন্তু, যেমন জীবনানন্দ দাশের ঘাস কবিতা যখন পড়ানো হচ্ছিল বিদেশের একটা ইউনিভার্সিটিতে, তখন সেখানকার ছাত্ররা বলেছিলেন যে মানে এই কবিতা নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য, এই কথাই বলেছিলেন একদম। তো এটা হয়ে যায়, কিন্তু সেখানে কিন্তু জীবনানন্দ দাশ, বনলতা সেন কিন্তু আর হেলেন নয়, কিন্তু হেলেন থাকছে না, কিন্তু আলাদা হয়ে উঠছে। কিন্তু ইয়েটসের প্রভাব তো অসম্ভব রকমের ইয়েটসের প্রভাব আছে নানা রকম কবিতার মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু জীবনানন্দ দাশেরই কবিতা সেটা। আবারও বলা যেতে পারে আমরা যারা পরিচিত নই সেভাবে তাদের জন্য আপনি যদি এই পর্বের শেষে একটা সংক্ষিপ্ত তালিকা আমাদের দেন যে এই যে এই কাজটা আপনি প্রকাশ করেছেন কিভাবে, বা বই হিসাবে, প্রবন্ধ হিসাবে কিভাবে প্রকাশ করেছেন? আচ্ছা, প্রথম দিকে যে কাজগুলো যেগুলো ছিল, যখন ভূমেন্দ্রগুলো জীবিত ছিলেন সেই সময়, 2009 আমি চলে যাই রাজস্থানে বদলি হয়ে। তারপরে আমার ভূমেন্দ্রের সঙ্গে কাজ করা হয়নি। তার কিছুদিন পরে তো ভূমেন্দ্র মারাও যায়, বেশ কিছুদিন পরে। তো তখন ভূমেন্দ্রগুলো যে বইগুলো বেরিয়েছে সেগুলো ভূমেন্দ্রগুলো একাই সম্পাদনা করেছেন। কিন্তু তার আগে যে বইগুলো যেগুলো বেরিয়েছে 2009 অবধি বেশ কিছু বই বেরিয়েছে, যেমন 4টি উপন্যাস বেরিয়েছে, পাণ্ডুলিপির কবিতা 1, 2, 3, 4, 5, 6 বেরিয়েছে, এবং একটি ছায়া বলে একটি কবিতার বই বেরিয়েছে, একটা উপন্যাস বেরিয়েছে সফলতা নিষ্ফলতা বলে। সেগুলো কিন্তু আমরা মানে ভূমেন্দ্রগুহ এবং আমি কিছু যৌথ সম্পাদনা একসঙ্গে করেছি, কিছু আমি সম্পাদক সহায়ক হিসেবে আমি কাজ করেছি। তার পরবর্তীকালে আমি চলে যাই এবং কপিরাইটটা উঠে যায়। ব্যক্তিগত উদ্যোগে আমি কিছু খাতা সংগ্রহ করেছিলাম, শুধু কবিতার খাতা নয়, আমি কিছু গল্প উপন্যাসও আমি সংগ্রহ করেছিলাম। আমি সেগুলো ভূমেন্দ্রগুহকে দিয়ে দিই, আমি ওনাকে দিয়ে আমি তো চলে গেলাম। তারপরে ভূমেন্দ্রগুহ সেগুলো প্রকাশ করেছেন, সেখানে আমার নাম ভূমিকাতে উল্লেখ করেছেন। একটা দুটো খাতা আমি দিইনি কাউকে, আমি খাতাগুলো আমি নিজের, আমার কেন জানি মনে হয়েছিল যে ঠিক আছে আমি রেখে দিই, এবার এত কষ্ট করে সংগ্রহ করেছি, আমি রেখে দিই। আমি রেখে দিয়েছিলাম, এবং যখন কপিরাইট হয়ে যায় তখন প্রথম আমার কাজ হচ্ছে একা এই অপ্রকাশিত কবিতা 1 ও 2 নামে সপ্তর্ষি থেকে বেরিয়েছিল সেগুলো, সেই দুটো বই আমি সম্পাদনা করি। এবং তারপর আজ অবধি তো বেশ কিছু বই সম্পাদনা করেছি, যেগুলো ন্যাশনাল লাইব্রেরিতে যে খাতাগুলো আছে সেখান থেকে অন্তত 4টে বই আমি সম্পাদনা করেছি। ইতিহাস যান এই সম্প্রতি বেরিয়েছে এই বছর, তার আগে জ্যোতি তিমির, তার আগে আলো আধারের জার্নাল বলে একটি বই, তার আগে শীত সবিতা বলে একটি বই। এগুলো সব জীবনানন্দ দাশের অপ্রকাশিত কবিতা। এই কবিতাগুলো আমি সম্পাদনা করি। এগুলো আমি একাই, কেন তখন ভূমেন্দ্রগুহ তখন নেই, তখন আমি একাই সম্পাদনা করি এবং এখনও এই কাজই করছি। এই যে প্রকাশনা, যেগুলো জীবনানন্দের অপ্রকাশিত কাজগুলোকে আমাদের সামনে এনে দিয়েছে, এই প্রকাশনাগুলো যখন আপনি করছেন তখন তো স্বাভাবিকভাবে আমাদের যেভাবে কথা বললেন যে মানে সৃষ্টির আড়ালে যে ইতিহাসগুলো, সেগুলো সম্পর্কে আপনার বলার ইচ্ছে হচ্ছে, সেগুলো তো লিখেছেন নিশ্চয় নিয়মিতভাবে নাকি? আরও অনেক। হ্যাঁ, এগুলো লিখেছি। তো আমার নিজের কাজ হচ্ছে দুটো পাণ্ডুলিপি থেকে ডায়েরি 1 আর 2, এই দুটো বই আমার বেরিয়েছে। সেখানে খুব বিস্তৃতভাবে, আপনি যে প্রশ্নটা করলেন, সেখানে খুব বিস্তৃতভাবে আছে সব কিছু। একটা দিক আছে, সেই লেখাগুলো আমি কোনো রেফারেন্স রাখিনি, মানে ইচ্ছে করেই রেফারেন্স দিয়ে বা অনেক বইয়ের তালিকা দিয়ে আমি সেটাকে ভারী করতে পারতাম, আমি সেটা ইচ্ছে করেই করিনি। আমার যে দুটো বই, মানে সেই বইগুলোর সেইভাবে আমি করার চেষ্টা করেছি, মানে বিভিন্ন মুহূর্ত ধরে জীবনানন্দ দাশের জীবনের বিভিন্ন পর্ব ধরে আমি অনেক কিছু আছে, শোভনা আছে, শিক্ষা আছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে তার যে মতামত, তার বাবা মা, হ্যাঁ, তার সন্তান, হ্যাঁ, এবং আমি আরেকটা বইও করেছি, মঞ্জুশ্রী দাসকে নিয়ে একটা বই করেছি, একটা এডিট করেছি প্রায় 3 বছরের চেষ্টায়। মঞ্জুশ্রী খুব অবহেলিত একজন মানুষ, মানে আমি বলছি যে জীবনানন্দ দাশ যেমন যেমন অবহেলিত ছিলেন, ওনার কন্যা মানে মঞ্জুশ্রীও একমাত্র মেয়ে, তো সেও খুব অবহেলিত ছিল। আমার মনে হচ্ছিল উনি কবিতা লিখতেন, সেই কবিতাগুলো সংগ্রহ করেছি, তাকে যারা দেখেছেন তাদেরকে দিয়ে লিখিয়েছি। আমি মঞ্জুশ্রীকে দেখিনি, কিন্তু যারা দেখেছেন, আমার বন্ধুরা বা যারা দেখেছেন তাদেরকে দিয়ে লিখিয়েছি। তো 3 বছরের চেষ্টায় সেই বইটা করেছি। তো আমার এই কাজগুলো করতে গিয়ে আমার মনে হয়েছে যে মানে এখনও কিছুই হয়নি সেইভাবে। আমার একটা মানে জীবনী লিখতে খুব ইচ্ছে হয়, যে জীবনানন্দ দাশের একটা জীবনী লিখি। এখন অবধি যেগুলো লেখা, একটাই বই আছে জীবনী, সেই অর্থে প্রভাত কুমার দাশের। উনি খুবই পরিশ্রম করে কাজ করেছেন, খুবই পণ্ডিত মানুষ ছিলেন, আমরা তাকে হারিয়েছি খুব কম বয়সেই। কিন্তু প্রভাত কুমার দাশের বই ছাড়া, বইয়ের বাইরে জীবনী সেইভাবে নেই।
কিন্তু আমার জীবনীটা আমি সেইভাবে লিখতে চাইছি না। প্রচলিত অর্থের যে জীবনী, তার চাকরি, তার কোথায়, তার কবে বিয়ে হয়েছে, সেটা তো থাকবেই, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে লেখার যে বিবর্তন। মানে প্রথম কবিতাটা জীবনানন্দ দাশ লিখেছিলেন 1911-তে, হ্যাঁ, তখন ওনার বয়স 12 বছর। মানে 12 বছর বয়সে লেখা কবিতা থেকে ওনার যে শেষ কবিতাটা যেটা পাই আমরা 1954, 1954-তে মারা যাওয়ার কয়েক মাস আগে যে কবিতাটা পাই, এই যে 1911 থেকে উনি 1954-তে পৌঁছলেন, এই যে সময়টা, এই দীর্ঘ সময়, তার যে লেখার কীভাবে বিবর্তন হলো, তার ইতিহাসও থাকবে, তার গদ্যের ইতিহাস থাকবে, তার প্রবন্ধ, তার ডায়েরি তো থাকবেই অবশ্যই, পরতে পরতে ডায়েরি থাকবে। এই সব নিয়ে আমি একটা তার জীবনী তৈরি করতে চাই। শ্রোতা বন্ধুরা, আমরা তাকিয়ে থাকবো এরকম একটা জীবনীর দিকে, কেননা এই রকম জীবনী একজন চেনা মানুষকে অচেনা আলোয় উপস্থিত করতে পারে। আমরা দেখেছি বারবার, এবং শেষ পাতাটা পড়ার পর আমাদের কেমন মনে হয়, আচ্ছা এই মানুষটিকে কি আগে চিনতাম আমরা তার লেখালেখির মধ্যে দিয়ে? না, বোধ হয়। তো এরকম হয়, বারবার হয়। তো হোক, গৌতম মিত্রের কলমেই আরেকবার হোক, আমরা সেটা চাইব। আর সেটা বলে আজকের এই পর্ব, অতিথি অনুষ্ঠান, তাকে নিয়ে, গৌতম মিত্রকে নিয়ে প্রথম পর্ব আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আমরা কথা বলবো আবার দ্বিতীয় পর্বে এই একই বিষয়বস্তুর অন্য কোনো দিক নিয়ে। নমস্কার। শুনলেন অতিথি। কবি ও সাহিত্যিক জীবনানন্দ দাশের জীবন ও অবদান নিয়ে গবেষণারত গৌতম মিত্রের সঙ্গে সাক্ষাৎকারটি শুনলেন। আজ প্রচারিত হল প্রথম পর্ব। দ্বিতীয় ও শেষ পর্ব শুনবেন আগামী সপ্তাহে একই দিনে একই সময়। সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা ড. মানস প্রতিম দাস।